আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয়ী তারক অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে কোরআন মাজিদের এই আয়োজন উপভোগ করছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, কোরআন মাজিদ এটা হেদায়েতের গ্রন্থ। আল্লাহ তাআলা হুদাল লিন্নাস বলেছেন এটাকে, মানব জাতির জন্য হেদায়াত। আবার কোথাও বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা হেদায়াত। কেন বলেছেন? মুত্তাকিরা এখান থেকে উপকার লাভ করে, অন্যরা উপকার লাভ করে না, চাইলে তারাও এখান থেকে উপকার লাভ করতে পারে। কোরআন মাজিদ এটা হেদায়াতের গ্রন্থ। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা, এটা হেদায়াতের উজ্জ্বল নিদর্শন। ওয়াল ফুরকন, এটা হক বাতিলের মধ্যে পার্থক্যকারী, সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। এজন্য আমরা কোরআন থেকে হেদায়াত গ্রহণ করব। আমাদের অনুষ্ঠানে আমরা বিশ্বজয়ী তারকাদের নিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমাদের মাঝে রয়েছেন বিশ্বজয়ী হাফেজ মাওলানা সাঈদ আহমদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছো সব মিলে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। আমাদের অনুষ্ঠানে বাংলাদেশের বিশ্বসেরা হাফেজদের স্বাগত জানিয়ে থাকি। আজকেও তোমাকে স্বাগত জানাচ্ছি। তোমার সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আমরা কথা বলবো। এই পর্যায়ে এক নজরে কিছু তথ্য জেনে আসবো। দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন বিশ্বজয়ী হাফেজ মাওলানা সাঈদ আহমদ। চলুন আমরা এক নজরে দেখে আসি তার সম্পর্কে কিছু তথ্য। দেখে নিলাম তোমার সম্পর্কে কিছু তথ্য এক নজরে। শুরুতে তোমার কাছে জানতে চাইবো, এই যে তোমার হিফজের হাতে খড়ি শুরুটা কোথায় হয়েছে, কার মাধ্যমে হয়েছে? আমি সর্বপ্রথম হিফজ পড়েছি ফেনী দারুল উলুম মাদ্রাসায়। ওটা কি তোমার গ্রামের বাড়ি? হ্যাঁ, ওখানে ফেনীতেই আমার জন্ম এবং ফেনীতেই আমি সর্বপ্রথম হিফজ পড়াশোনা শুরু করি। আচ্ছা আচ্ছা। এবং সেখানেই শেষ করি। কার ইচ্ছা ছিল হিফজ পড়ার ক্ষেত্রে? হিফজ পড়ার ক্ষেত্রে আমার মা বাবা এবং আমার ইচ্ছা, সবার ইচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা। জি। এরপর ঢাকায় কোথায় পড়াশোনা করেছো? এরপরে আমি হিফজ শেষ করার পরে ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসায় পড়ি, শুরু থেকে হেদায়েতুন্নাহ জামাত পর্যন্ত। এরপর ঢাকায় আসি, মোহাম্মদপুরে জামিয়া ইসলামিয়া আল মার্টিয়া মাদ্রাসায় পড়াশোনা করি। সেখানে কাফিয়া থেকে একদম দাওরা পর্যন্ত শেষ করি। আমরা তো দেখি আমাদের দেশের খুব ছোট বয়স থেকে হিফজ শুরু করে। তুমি তো নিশ্চয় ছোট থেকে শুরু করেছো। যে অনেক ছোট সে থেকে সময় শুরু কোনো কথা করেছি। মনে আছে কিনা তোমার? হ্যাঁ, মনে আছে। আব্বু আমাকে মাদ্রাসায় দিয়ে যেত, ঠিক আছে। তো তখন বয়স কত ছিল? আমার বয়স তখন ছিল 8.5। 8.5 হ্যাঁ, বছর। তখন থেকে আমি নাজারে পড়া শুরু করি। আচ্ছা আচ্ছা। কোরআন শরীফ দেখে দেখে পড়া শুরু করি। এরপরে 1 বছর পড়ার পরে আমি হিফজ শুরু করি। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারের আমার মা বাবা এবং আমরা 3 ভাই এবং 2 বোন আছেন। বাকি ভাইয়েরা বোনেরা কি করেন? আমি সর্বপ্রথম বড় ভাই। আচ্ছা আচ্ছা। এরপরে আমার একজন মেজো ভাই আছে হুসাইন আহমদ। এরপরে আমার 2 জন বোন আছে। এরপরে আরেকজন ভাই। তোমার আব্বু কি ইসলামী শিক্ষিত নাকি সাধারণ শিক্ষিত? মাওলানা। মাওলানা, আলহামদুলিল্লাহ। তুমি বলছিলে তোমার হিফজ পুরোটা ফেনীতে শেষ করেছো। জি। তো ঢাকায় এসে আর হিফজ কোথাও পড়ো নাই বা শোনাও নাই? না, ফেনীতে ওই যে বাংলাদেশের সুনামধন্য হাফেজদের উস্তাদ হযরত মাওলানা আব্দুল হক সাহেব, আচ্ছা আচ্ছা। উনি ফেনীতে খুব যাতায়াত করতেন এবং খুব মশক করাতেন। মাস করাইতেন? জি, ওনার খুব নেক নজরে ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ঢাকায় এসে তুমি প্রতিযোগিতায় আগ্রহী হলা কিভাবে? আসলে সেটা একদিন আমার আব্বু ওই যে আমার দেশ পত্রিকা ছিল, জি জি। ঠিক আছে। তো ওখানে একটা নিউজ দেখে, নিউজ ফিডে একটা নিউজ দেখে যে এই হাফেজ তানবীর আহমদ, ঠিক আছে, উনি সৌদি আরবে ফার্স্ট হয়েছিলেন। অন্ধ হাফেজ? অন্ধ হাফেজ। জি জি, আমার এখানে আসছে। হ্যাঁ, তো ওইটা দেখার পরে আব্বু বলতেছে যে আমার বাচ্চারাও কি এরকম দিতে পারবে, ঠিক আছে, এরকম কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে। আমরা ফেনীতে থাকি, তো ঢাকাতে এটা কীভাবে। তো আব্বু এটা তথ্য তালাশ শুরু করলেন কীভাবে আচ্ছা, আচ্ছা। অংশগ্রহণ করা যায়, অ্যাটেন্ড করা যায়। তো সে সুবাদে খুঁজতে খুঁজতে তো আমরা জানতে পারলাম যে ঢাকাতে এটা কম্পিটিশনটা হয় বাইতুল মোকাররম মসজিদে, জি, এবং জি। এটা যুগান্তর ইত্তেফাক পত্রিকায় দিয়ে দেওয়া হয় আগে থেকেই, যে অমুক তারিখে যে অমুক তারিখে প্রতিযোগিতা হবে। কম্পিটিশনটা হবে। সারা দেশ থেকে একজন বাছাই জি জি করা জি, হবে। একজন বাছাই করা হবে, আগ্রহীরা ওই নির্দিষ্ট তারিখে আসবেন। তো আমরাও আসতাম। তো আলহামদুলিল্লাহ সেই সুবাদে 2013তে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আমি নির্বাচিত হই সৌদি আরবে যাওয়ার জন্য। তুমি ফেনীতে পড়াশোনা করছো, ঢাকা পড়াশোনা করছো। জি। তো আমলের ক্ষেত্রে কতটা পার্থক্য দেখছো দুই মাদ্রাসার মধ্যে? কতটা গুরুত্ব দেওয়া হতো? আমি আসলে তেমন একটা পার্থক্য বুঝি নাই। ফেনীতে পড়াশোনা করেছি, ওখানে ইলম আমল খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ।
জামিয়া রশিদিয়া মাদ্রাসা বাংলাদেশের প্রসিদ্ধ, এবং ঢাকাতে যে মাদ্রাসায় আমি পড়লাম জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মাদ্রাসা। তোমার ওই মাদ্রাসায় তুমি ছাড়া আর কেউ পুরস্কার পেয়েছে, আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে? কোথায়, ফেনীতে? হ্যাঁ, না, ফেনী থেকে আমিই প্রথম। তুমি প্রথম। এবং ফেনীতে এখনও পর্যন্ত ফেনী থেকে আন্তর্জাতিক লেভেলে অঙ্গনে গিয়ে পুরস্কার আনা এরকম আর কেউ হয়নি, পারেনি। তুমি কি মনে করো ঢাকার বাইরে মাদ্রাসাগুলো বিশ্বজয় করতে পারে, কি করতে পারলে তারা কিভাবে পরিবর্তন আনবে তাদের মাদ্রাসার মধ্যে? এই ক্ষেত্রে আমি বলবো বিশেষ করে ঢাকার মাদ্রাসাগুলোতে যেটা হয় আর কি, আচ্ছা, মানে এখানে অনেক গুরুত্ব দেওয়া হয় এবং বাইরের বিভিন্ন কারিদের তেলাওয়াত খুব শোনানো হয় সাউন্ড বক্সের মাধ্যমে, জি জি, এবং এটার উপর প্র্যাকটিস করানো হয়। প্র্যাকটিস। কিন্তু গ্রামের মাদ্রাসাগুলোতে ওগুলো এটা নাই, আচ্ছা, যার কারণে ওটা পিছিয়ে আছে অনেক। গ্রামের মাদ্রাসাগুলোতে ওগুলো নেই। তো এই ক্ষেত্রে বিশেষ করে এই যখন বিভিন্ন ফারেক সময় থাকে আসরের পরে, খাবারের সময়, অবসর সময়, সেগুলোতে আপনার সাউন্ড বক্সে যদি বিভিন্ন ভালো ভালো কারিদের তেলাওয়াত লাগিয়ে রাখা হয় তাহলে এটা ছাত্রদের উপর খুব প্রভাব ফেলে, সেভাবে পড়ার চেষ্টা করবে, নিখুঁত করে সেই সুরে পড়ার চেষ্টা করবে। আর ঢাকাতে সবচেয়ে যেটা হয় এটা হচ্ছে একটা ইয়ে থাকে, কম্পিটিশন থাকে, কার কোন মাদ্রাসাতে কোন মাদ্রাসা ভালো করবে, প্রতিযোগিতা। জি জি জি, এইটা খুব উপকারী হয় ছাত্রদের জন্য। তুমি আমাদের দেশে বাস্তবে কোনো প্রতিযোগিতা অংশ নিয়েছো, টেলিভিশন বা টেলিভিশনের বাইরে সরাসরি? হ্যাঁ, আমি হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ, আব্দুল হক সাহেব হুজুরের জি জি প্রতিষ্ঠিত, ওটাতে আমি প্রায় 2 বার পুরস্কার পেয়েছিলাম। হিফজ পড়া আসলে তো সহজ না, অনেক কঠিন ব্যাপার। এই কঠিন ব্যাপারটা আসলে কতটা যুগোপযোগী হিফজ ছাত্রদের জন্য? আসলে আল্লাহর কোরআন তো হিফজ করা এটা অনেক বড় নিয়ামত। তো এই ক্ষেত্রে আমি যেটা দেখেছিলাম এটা অনেক মেধাবী ছাত্র মানে হিফজ করতে পারে নাই, ছুটে যায়। মেহনত চেষ্টা তো চালিয়ে যেতে হবে অবশ্যই, তার পাশাপাশি দোয়া কান্নাকাটিও চালু রাখতে হবে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো এই আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার রহমত। হ্যাঁ, কারোর উপর যদি আল্লাহ তাআলার রহমত থাকে সে খুব সহজে হিফজ করে ফেলতে পারবে। আর দেখা যায় মারাত্মক ব্রিলিয়ান্ট, খুব ভালো মেধাবী ছেলে, কিন্তু দেখা যায় এই বিভিন্ন কারণে আর হিফজ করতে পারে না, 10 পারা 15 পারা 20 পারা হিফজ করে ছিটকে যায়। তো এটা আমি মনে করি এটা সম্পূর্ণ একটা আল্লাহ তাআলার রহমতের ব্যাপার, অনুগ্রহের ব্যাপার। তোমার সাথে আরো কথা বলবো, এই পর্যায়ে তোমার কণ্ঠে তেলাওয়াত শুনে নেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا হাসান, জাযাকুমুল্লাহ খাইর। আমার অনেক ভালো লেগেছে তোমার কণ্ঠ, আশা করি দর্শকদের ভালো লাগবে। আল্লাহ তাআলা তোমার কণ্ঠে আরও বারাকা দান করুন। এরপর যে বিরতি নেব একবার। দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজিৎ তারকা। আজ আমাদের মাঝে রয়েছেন বিশ্বজিৎ হাফেজ মাওলানা সাঈদ আহমদ। সময় হলো বিরতি, একটু পরে ফিরবো। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজিৎ তারকা। আজ আমাদের মাঝে রয়েছেন বিশ্বজিৎ হাফেজ মাওলানা সাঈদ আহমদ। এবার জানতে চাইবো, তুমি তো সৌদির জন্য নির্বাচিত হয়েছিল, কয়বার নির্বাচিত হয়েছিল? আমি 2 বার সৌদি আরবের জন্য নির্বাচিত হয়েছিলাম। আচ্ছা, পরপর 2 বছর, 2012-তে একবার, 2013-তে একবার। আচ্ছা আচ্ছা, 2012-তে যেটা হয়েছিল সেটা সৌদি আরবের জেদ্দায়। আর পরের বছর যেটা হয়েছিল 2013-তে ওটা মক্কায়।
একদম হেরেমের দোতলায় হয়েছিল। কতগুলো দেশ অংশগ্রহণ করেছে? আমাদের সময় অংশগ্রহণ করেছিল ৭৩টা। আচ্ছা, ফলাফল কি ছিল তোমার? আমি সেকেন্ড হয়েছিলাম দুইবারেই। দুইবার সেকেন্ড? দুইবারে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আমাদের সময় 2013 সালে আমরা 3 জন গিয়েছিলাম। আচ্ছা, ওখানে ক্যাটাগরি ছিল 10 পারা, 20 পারা, 30 পারা। তো 30 পারা গ্রুপে হাফেজ নাজমুল সাকিব সে ফার্স্ট হয়েছিল, 20 পারা গ্রুপে আমি সেকেন্ড হয়েছিলাম, 10 পারা গ্রুপে আমাদের আরেক ভাই ছাত্র ভাই হাবিবুল্লাহ সে থার্ড হয়েছিল। বাহ। তো 3 গ্রুপেই First, বাংলাদেশের second, ছাত্র third। ছিল। জি। আচ্ছা আচ্ছা, প্রতিযোগিতার ধরনটা কেমন ছিল? ধরনটা বলতে 5টা প্রশ্ন করতো, কোরআন শরীফের মাঝখান থেকে বলতো আর কি। তা আমাদের পড়তে হতো প্রায় 1 পৃষ্ঠার মতো। আচ্ছা আচ্ছা। জি, এখানে তাজবিদ খেয়াল রাখা হতো, লাহান খেয়াল রাখা হতো, আরও অনেক কিছুই খেয়াল রাখা হতো, উপস্থাপনা। তোমার সৌদি আরবের কোনো স্মরণীয় ঘটনা এই প্রতিযোগিতা চলাকালীন? স্মরণীয় ঘটনা বলতে যেটা আমার কাছে সবচেয়ে স্মরণীয় ঘটনা মনে হয়, আব্দুর রহমান সুদাইস যখন আমাকে পুরস্কার দেন, যার তেলাওয়াত আমরা সবসময় শুনতাম, এক সময় খুব অনেক বড় শুনতাম। পাওয়া হ্যাঁ, এটা। অনেক বড় পাওয়া। তখন ওনার বয়স হাত কত? থেকে 12 শেষ হয়ে 13তে পড়ছে। 12-13। আচ্ছা আচ্ছা। জি জি, ছোটই ছিলাম, অনেক ছোট ছিলাম। উনি তো সবাইকে পুরস্কার দিয়েছে সেই বছর। হ্যাঁ হ্যাঁ, নাজমুল সাকিবকে দিয়েছিল, ছবি দেখা যায় জি 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 জি, ওই বছরই একই অনুষ্ঠানে। একই অনুষ্ঠান। তো উনি আমাকে পুরস্কার দিলেন। আর অনেক ছোট দেখলেন তো আমাকে, যে এই ছোটো ছিল, একদম ছোট ছিলাম। তো আমাকে এভাবে কাছে টেনে আবার একটা চুমু দিলেন। উনি এটা করেন কিন্তু, হ্যাঁ, খুব ভালোবাসেন বাচ্চাদেরকে ভালোবাসেন। দেখি আমরা হেরে জি জি জি, হাদিয়া দেন, খেজুর দেন, চুমু দেন, হ্যাঁ হ্যাঁ, একটু তেলাওয়াত শুনেন, তেলাওয়াত দোয়া শুনেন, করে দেন। হ্যাঁ, নেটে দেখা যায়। জি জি, এগুলো উচিত আসলে আমাদের। তো ওইটা আমার কাছে খুব ভালো লাগছিল এবং মানে কান্না আসার উপক্রম হয়েছিল। তোমরা উমরা করেছিল ওখানে? জি জি, মদিনায় গিয়েছিলা? হ্যাঁ, আমরা মদিনায় এটা একবার সরকারিভাবে। কতদিন ছিল ওখানে? আমরা ওখানে ছিলাম 19 দিন। তোমার যে ফলাফল ঘোষণা হলো, 2 বছর সেকেন্ড হলো, 2বার সেকেন্ড হলো, জি। তো ফলাফল ঘোষণার মুহূর্তে তোমার কার কথা মনে পড়েছে? ফলাফল ঘোষণার মুহূর্তে আসলে যারা আমার পিছনে শ্রম দিয়েছেন, আমার মা বাবা, আমার ওস্তাদ হাফেজ মাওলানা আশরাফ জামিল, ওনাদের কথা খুব মনে পড়ছে আসলে। যে ওনারা যদি মেহনত না করতেন, শ্রম না দিতেন, তাহলে তো আর এই পর্যায়ে আসা যেত না। তোমার তেলাওয়াত তো শুনলাম, তুমি আরও কিছু পারো, নাশিদ আরবি বলছিলা, একটু শুনি। رقت عيناي شوقا ولطيبة ذرفت عشقا فأتيت إلى حبيبي فاهدأ يا قلب ورفقا صلي على محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله قلب بالحق تعلق وبغار حراء تألق يبكي يسأل خالقه فأتاه الوحي فأشرق اقرأ اقرأ يا محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله يا طيبة جئتك صبا لرسول الله محبا بالروضة سكنت روحي وجوار الهادي محمد يا طيبة جئتك صبا لرسول الله محبا بالروضة سكنت روحي وجوار الهادي محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله অসাধারণ অসাধারণ। বর্তমানে তোমার পড়াশোনা চলে না শেষ হয়ে গেছে? পড়াশোনা পড়াশোনা তো আলহামদুলিল্লাহ চলতেছে এখনো।
আচ্ছা আমি আবার গত বছর জুনের 6 তারিখে কাতারে গিয়েছিলাম আর কি। আচ্ছা আচ্ছা তো কাতারে ওখানে আগে বাংলাদেশ থেকে ইমাম খতিব নেওয়া হতো, তো এখন সেটা কোনো এক কারণে বন্ধ হয়ে গেছে। আচ্ছা তো এখন কাতারে গিয়ে পরীক্ষা দিয়ে টিকতে হয়, পরীক্ষা দিয়ে পাশ করতে হয়। ইমাম হওয়ার আপনি জানেন জন্য কাতারে বাংলাদেশে ইমাম সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, প্রায় হ্যাঁ। 1500-1600 ইমাম বাংলাদেশি। কাতার তো ছোট রাষ্ট্র, জি জি। কিন্তু সেখানে বাংলাদেশিদের মান ইজ্জত সম্মান অনেক বেশি। আমি নিজ চোখে দেখে আসছি। এখন পড়াশোনা কি চলে তোমার? আমার পড়াশোনা এখন আমি দাওরাই হাদিস শেষ করেছি কওমি মাদ্রাসা থেকে। আচ্ছা আচ্ছা। পাশাপাশি ইনশাল্লাহ আমার কাতারে জব হয়েছে, তো আমি ঈদের পরে চলে যাবো ইনশাল্লাহ। ইমাম হিসেবে চলে যাবো? হ্যাঁ, ইমাম হিসেবে ভিসাও পেয়েছি, চলে যাব। উচ্চশিক্ষার ইচ্ছা আছে তো কিনা? হ্যাঁ, আমার খুব ইচ্ছা আছে, আমি তাফসিরে পড়াশোনা করবো তাফসীরে ইনশাল্লাহ। উচ্চশিক্ষা নিবা? হ্যাঁ, কাতার ইউনিভার্সিটিতে ভর্তি হব, আশা আছে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তোমার ইচ্ছা পূরণ করুন, আমিন। আমিন। বর্তমানে যারা তোমার পথে হাঁটবে, বিশ্বজয় স্বপ্ন দেখবে, জি, তাদের ব্যাপারে তুমি কি পরামর্শ দেবে? এক্ষেত্রে একটা ভালো মাদ্রাসা নির্বাচন করতে হবে। জি, সুন্দর বলেছো। ভালো একটা মাদ্রাসা নির্বাচন করতে হবে এবং ভালো ওস্তাদ খুব গুরুত্বপূর্ণ। এই দুইটা খুবই জরুরি। হ্যাঁ, খুব জরুরি। ঠিক আছে, অনেক সময় দেখা যায় এই যে আমি আলহামদুলিল্লাহ ফেনীতে পড়েছি, ফেনীতে তো রাজধানীর বাইরে অনেক দূরে, তাই না? তো সেখানে আমি ভালো ওস্তাদের তত্ত্বাবধানে ছিলাম। তো দেখা যায় এই কারণে ঢাকার ফ্লেভার পেয়ে গেছি এবং ঢাকার ছাত্রদের সাথে আমি কম্পিটিশন করে টিকে গেছো, ফার্স্ট হয়ে গেছো। জি জি জি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ভালো ওস্তাদ খুব গুরুত্বপূর্ণ। ভালো মাদ্রাসা, ভালো ওস্তাদ, ভালো পরিবেশ। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের মূল্যবান সময় দিয়েছো, কষ্ট করে এসেছো, জাযাকুমুল্লাহ খাইর। জাযাকাল্লাহ। দর্শক, আপনারা এতক্ষণ ধরে দেখলেন মার্কেন্টাইল ব্যাংক তাকে অনিবেদিত বিশ্বজিৎ তারকা। আজ আমাদের মাঝে ছিলেন বিশ্বজিৎ হাফেজ বাংলার সাইদ আহমদ। যে উদ্দেশ্যে আমরা অনুষ্ঠান করে থাকি, এখান থেকে আমাদের ছাত্রের অভিভাবকরা শিক্ষা লাভ করবে, বার্তা লাভ করবে, আর এরই মাধ্যমে আমাদের দেশ আবারও বিশ্বে সুনাম অর্জন করবে, ছাত্ররাও সুনাম অর্জন করবে। আগামী পর্বে আরেকজন বিশ্বজিৎ হাফেজ নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।